বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় মডেলদের একজন, এবং আমি তাকে বলি না, পুরো বাংলাদেশ সেভাবেই তাকে চেনে। সে ইজ ইন্টারন্যাশনাল মডেল, এবং নট অনলি দ্যাট, তার অনেকগুলো পরিচয় আছে। সে অভিনয় করে, সে প্রেজেন্টেশনে আছে, এবং রিসেন্টলি অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও সে কিন্তু খুব ভালো কাজ করছে, এবং খুব সম্প্রতি সে একজন লয়ারও হয়েছে। আরও কী কী যোগ হবে সেগুলো আমরা নিশ্চয়ই তার কাছ থেকে জানবো। তার আগে চলুন আমরা তাকে স্বাগত জানাই। পিয়া, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের অনুষ্ঠানের সব দর্শককে যে আমাকে গ্রহণ করবার জন্য। রাইট, দর্শক এবং শ্রোতা আমরা দুটোই বলছি, কারণ আজকাল রেডিও আর ইথারের জিনিস না, এটা দেখা যায় এবং এটা ইউটিউবে দেখা যায়, আর রেডিওতে তো শোনা যায়। তো পিয়া, আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি যে যারা আসলে যাদেরকে আমরা ফলো করি, যাদের জীবন, যাদের লাইফস্টাইল আমরা ফলো করি, সেই সব মানুষদের জীবনের যে স্ট্রাগলগুলো, গল্পগুলো, যেগুলো শুনে সত্যি সত্যি ইন্সপায়ার হওয়ার মতো, সেই বিষয়গুলোকে তুলে নিয়ে আসার মতো। তো আমরা কমপ্লিট লাইফ স্টোরিটাই আনতে চাই, এবং আমার সঙ্গে আসলে আপনার সেকেন্ড টাইম না, আমার মনে হয় থার্ড টাইম বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা করেছি। যারা আমাকে খুব ভালো করে শোনেন তারা হয়তো আজকের অনুষ্ঠানে পুরনো কিছু হলেও টাচ পাবেন, বাট আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু দেওয়ার জন্য। সো আমার কথা বলা এই পর্যন্তই, আমার কথার ইতি টানলাম, এখন পিয়া বলবে এবং আমরা শুনবো। যেখান থেকে আপনি শুরু করতে চান, ছোটোবেলা থেকে যদি শুরু করি। হ্যাঁ, ছোটোবেলা থেকে শুরু করি। হয়তো বা অনেকেই জানেন যে আমার বাসা হচ্ছে, আমার হোম টাউন হচ্ছে খুলনাতে। আরও আগে থেকে শুরু করি। আমার জন্ম হচ্ছে মাগুরাতে। আমার নানা বাড়ি তখন মাগুরাতে ছিল। আমার নানা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন। তো মাগুরা থেকে জন্ম, সেখান থেকে ইনফ্যাক্ট আমি আম্মুর কাছ থেকে শুনছিলাম যে আম্মু আমার যখন জন্ম হয় তখন কীরকম রিয়াকশান ছিল, সবার কীরকম রিয়াকশান ছিল। এটা বেশ পরে আমি জিজ্ঞাসা করছিলাম, বাট আমি আপনাদেরকে এখনই বলি, কারণ আমরা 2 বোন 1 ভাই, আমার বড় একটা বোন আছে। সো নর্মালি দেখা যায় যে একটা মেয়ের পরে আরেকটা মেয়ে হলে অনেকে একটু ডিস্টার্ব হয় কি না, হয়েছিল কি না, তাহলে আমি সবাইকে এখন ধরবো কারা কারা ডিস্টার্ব হয়েছিল, এরকম একটু মজা করে। তো না, আম্মু বলছিল যে না, আমার জন্ম মাগুরাতে ছিল, সবাই খুব খুশি ছিল যখন আমার জন্ম হয় মাগুরাতে। সেকেন্ড চাইল্ড, রাইট? সেকেন্ড চাইল্ড, জি। আমি সেকেন্ড, এবং তারপর আমার ছোট একটা ভাই আছে। ওকে, আপনার বাবা কি করতেন ওই সময়? আমার বাবা বিজনেসই করতো বরাবর, বাট আমার বাবা কিছুদিন আপনার আর্মিতে ছিলেন কিছুদিন পরে উনি ওখান থেকে চলে আসেন। সেটাও আমার জন্মের কিছুদিন পরে ছিলেন, কিছুদিনের জন্য ছিলেন না। তো সেখান থেকে আমরা 2 বোন পুরা বাসা দাপিয়ে বেড়াতাম। ইনফ্যাক্ট আমার বড় বোন কথা বলতে পারে না, শ্রবণ প্রতিবন্ধী যেটাকে বলে, বা বাক প্রতিবন্ধী, কানেও শুনতে পায় না। তো ওখান থেকে দেখা যায় আমার দাদি সবসময় বলতো, বড়টা যতটুকু কথা বলতে পারে না, ছোটটা পোষায় দেয়। বিকজ আমি এত বেশি কথা বলতাম, এত বেশি লাফালাফি করতাম সবসময়। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তখন যা লাগলো সব কিনে দিল। মনে করেন আমি একটা কম্পিউটার ছিলাম, কম্পিউটার কিনে দিল। সো আমি আপনাকে বলছি 2001 সালের কথা। আচ্ছা। সো তখন খুলনায় একটা বাসায় কম্পিউটার অনেক কিছু, হ্যাঁ, কম্পিউটার, প্রিন্টার, দেন আপনার ইন্টারনেট। তখন আমাদের ল্যান্ডলাইন ইন্টারনেট আমরা ইউজ করতাম। 300 টাকার কার্ড দিয়ে কথা বলতাম। এখন তো ইন্টারনেট চিপ হয়ে গিয়েছে অনেক, যাই হোক। তো সেখান থেকে সব কিছু ছিল। কম্পিউটার, বিশাল টেবিল থেকে শুরু করে আমার সব কাজিনরা এসে দেখে যেত, বাসা থেকে সবাই এসে পাশে এসে দেখেছি এই মেয়ে, ছোট্ট একটা মেয়েকে সব কিছু দিয়ে দিয়েছে। তো মানে আমার কথাগুলো বলার কারণ হচ্ছে এরকম যে মানে আব্বা কখনো বুঝতে দেয়নি যে যতখানি ভালোবাসা পাওয়ার দরকার তার থেকে হয়তো বেশিই পেয়েছি। আমার ভাই একটানা 9 মাস জন্মের পর থেকে পরে আবার হসপিটালে থাকলো একটানা। তো স্বাভাবিকভাবে ওর প্রতি সবারই একটু, 2 মেয়ের পর 1 ছেলে, একটু থাকেই, ব্যাপারটা থাকেই। তো তারপরে যখন মনে করেন 7, বিশেষ করে 7 থেকে আমি বলবো 7-8-এ ওঠা স্টার্ট করলাম। একটু করে বড়ও হচ্ছি। তখন আগে তো অনেক ছোট ছিলাম, একটু করে বড়ও হচ্ছি, সব কিছু বোঝা স্টার্ট করছি। সাডেনলি আমি অনেক চেঞ্জ আস্তে আস্তে পাচ্ছিলাম আমার বাবার কাছ থেকে। ওকে, হয় কি, আমি মনে হয় এখনো এরকম যে বাইরের কে কি বলুক না বলুক ওইটা আমার অত গায়ে লাগতো না। আব্বু আম্মু কিছু বললে খুব কষ্ট পেতাম। তখন দেখলাম কি আব্বু আম্মুর মধ্যে প্রচণ্ড ঝগড়া, মাঝে মাঝে ইয়ে নিয়ে, সব কিছু নিয়ে ঝগড়া। মানে আমার আব্বা ছেলে হওয়ার পরে সে মনে হয় কি আকাশের একটা চাঁদ পেয়ে গিয়েছিল, একটা ব্যাপার। সবকিছু মেয়ে ওয়াইফ কাউকেই মানতো না। কথাগুলো বলতে খারাপও লাগছে, বিকজ হি ইজ এ নাইস গাই দো,
কিন্তু হয় না কিছু কিছু বিহেভিয়ার মানুষের মধ্যে হয়তো বা আনকনসিয়াসলি চলে আসে। তখন 9-এ যখন উঠলাম, 9-এ ওঠার পরে আমার একটা ছেলেকে ভালো লাগলো। আচ্ছা, ছেলেকে ভালো লাগলো কীভাবে, ওটা আমি গল্পটা দিয়েই স্টার্ট করি। তার আগে দেখা যেত কি যে খুলনায় লম্বা একটা মেয়ে কম দেখা যায়, রাইট? খুলনা কম না, খুলনা অনেক লম্বা মেয়ে আছে যদিও, তো খুলনা না পুরো বাংলাদেশই কম দেখা যায়, কম দেখা যায় হিসাবে। তো সেখান থেকে আমাদের বাসার নিচে একটা কোচিং সেন্টার ছিল, নেপচুন কোচিং সেন্টার। খুলনায় যারা আছে সবাই চিনতো, যারা শুনছেন আজকে খুলনা সবাই হয়তো রিলেট করতে পারবেন। তো আমি কর্নেশনে পড়েছি। তো দেখা যেত কি কর্নেশনের মেয়েদেরকে সবাই খুব চিনত, তার মধ্যে লম্বা ছিলাম। আর ওরকম একটা ফ্যামিলি থেকে, ভালো একটা ফ্যামিলি থেকে ছিলাম, সবাই মোটামুটি চিনত। তো সেখান থেকে একটা ছেলেকে কোচিং সেন্টারের ওখান থেকে আমরা 3টা বান্ধবী একসাথে সবসময় থাকতাম ওই টাইমটাতে, সারা আর নিবেদিতা। ইনফ্যাক্ট যখন আমরা যখন 9-এ পড়তাম, ছেলেটা ক্লাস 10-এ পড়তো। তো আমরা একটা সময় নিবেদিতা বলছে যে দেখ ওই ছেলেটা খুব সুন্দর, মানে খুব ফর্সা, জন আব্রাহামের মতো চুল তখন। হ্যাঁ, তখন জন আব্রাহাম তখন আসছে, জন আব্রাহাম তখন আসছে, তখন জন আব্রাহাম আসছে। ইনফ্যাক্ট ওই হেয়ার স্টাইল থেকেই দেখলাম সবাই ওরকম হেয়ার করা স্টার্ট করলো। ওরকম একটু একটু দেখতে, পুরো হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট পরা, খুব ভালো লাগতো দেখতে। তো ওরকম বলতো। তার আগ পর্যন্ত না আমি অতখানি ফ্যামিলিয়ার ছিলাম না যে ছেলেদের সাথে কথা বলা, ফ্লার্ট করা, এগুলোতে অত বুঝতাম না, অত বুঝতে পারতাম না। বাট অন্যরা খুব করতো। বাট আমি ওই আমার ফ্যামিলির সাথেই, চাচা ফুপু জয়েন্ট ফ্যামিলিতে যেরকম ঘোরাঘুরি করতাম ওরকম ঘোরাঘুরি করতাম। আর ইনফ্যাক্ট ওয়াকম্যান ছিল আগে, মনে আছে? ওয়াকম্যান ছিল। সো ওয়াকম্যান নিয়ে দাদির পিছ ঘুরে বেড়াতাম। দাদি, আপনি একটা ইন্টারভিউ দেন আমাকে, যে দাদি আমি আপনার কাছে ইন্টারভিউ নেবো, আজকে কি বাজার করলেন, কিভাবে কি রান্না করবেন, এরকম অনেক অনেক মজা করতাম। ইনফ্যাক্ট অনেক বয়স পর্যন্তই করেছি। তো ক্লাস 9-এ যখন ওই ছেলেটাকে, যে গল্পে ছিলাম, সারা নিবেদিতা বলল, তো আমরা খুব রিক্সায় ঘুরতাম। আমি জানি না এখন ওই চল আছে কিনা। আপনার ফ্রেন্ড ওরা? হ্যাঁ, আমার ফ্রেন্ড ওরা, সারা নিবেদিতা। ওকে। তো না রিক্সার চল এখনো আছে মনে হয়, না এখনো আছে। ইনফ্যাক্ট মফস্বল বা সিটিগুলোতে তো আছেই অবশ্যই। তো 3জন মিলে রিক্সায় ঘুরতাম। তো দেখলাম কি একদিন একটা সময় যে ইনফ্যাক্ট আমার বাসার নিচে কিন্তু কোচিং সেন্টার, যে আমি যে কারোর সাথে কথা বলবো ওইটাও করতে পারবো না, সব চাচারা বাবারা সামনে থাকে, অসম্ভব ব্যাপার স্যাপার। তো সেখান থেকে ছেলেটা একদিন রিক্সায় উঠে যাচ্ছিল সামনে, কোচিং শেষ করে। তো সারা নিবেতে বললো আমরাও যাবো, চলো আমরাও রিক্সায় ঘুরবো। তো আমরাও পিছ গেলাম, ছেলেটার পিছ গেলাম। মানে কি ছেলেটাকে আপনার ভালো লাগতো? না, ওরাই বলছে যে ছেলেটা খুব সুন্দর। আমি তখন পর্যন্ত নোটিস অতভাবে করিনি জিয়েতে। তখন ছেলেটা অনেক দূর যাওয়ার পরে ছেলেটা একটা কাগজে কিছু একটা ফেলাই দেয়। এখন নিবিতা বললো কি যেন ফেললো। একটা ছেলে এরকম করে কাগজ ফেলাই দিচ্ছে, ওটা জীবনও তুলতে যাবো না, খবরদার। হ্যাঁ, প্রেস্টিজের আত্মসম্মানের ব্যাপার, কেন না তুলতে? নিবিতা বললো না, কিচ্ছু হবে না, চুপ থাকো। ও যে তোলার পর দেখলো ফোন নাম্বার দেয়া। তখন বলে কি যে আচ্ছা ঠিক আছে, এই ফোন নাম্বারে কল দিয়ে দেখি। কি অসম্ভব, এই নাম্বারে তো কথা বলা যাবে না। তখন পর্যন্ত 3জনের মধ্যে কথা হচ্ছে। আমি আর একটু ভয় পাচ্ছিলাম। নিবেদিতা বললো কি না, বলি কি হবে, কিছু হবে না, একটা কল দিয়ে দেখি। ওরা একটা কমার্স কলেজের পাশে একটা পিসিও ছিল, পিসিও থেকে একটা কল দিল, মানে ফটোকপির দোকান ওখানেই। কল দেওয়ার পরে কথা বললো, পরে সারাও কথা বললো। থার্ড টাইমে যখন আমি আসবো তখন কথা শুনে আমার ভয়েসটা ভালো লাগেনি। আমার কেমন আমার দাদার মতো ভয়েস, এই কথা বলবো না। তখন আমাকে বলতেছে কি যে না কি, তারপরে ফোন রেখে আর কথা হয়নি। পরে মনে হয় ছেলেটা নিবেদিতাকে বলছে ওই মেয়েটাকে দাও, লম্বা করে মেয়েটা, ওর নাম কি, ওকে দাও, ওর সাথে কথা বলি। মানে 3জন মিলে কথা বলছি, আমি কথা বলে ফোন রেখে দিছি। তখন ওই মেয়েটাকে দাও লম্বা করে। তখন আমাকে ফোন দিল ওইভাবে করেই। তারপরে আমার অতখানি সাহস ছিল না যে ফোনে কথা বলবো, এতক্ষণ কথা বলবো, গল্প করব। তাই আমি বললাম কি যে আপনি যদি কথা বলতে চান আমি কথা বলবো না, আপনি আমাকে ইমেল করতে পারেন। আমাকে ইমেল করতে পারেন। আমরা প্রথম 2.5 মাস ইমেলে যোগাযোগ করতাম, ইমেলে কথা বলতাম। এদিকে কিন্তু ও কিন্তু নিচে আসতো, মানে আমাদের বাসার নিচে, আমিও পড়তে যেতাম, ও পড়তে আসতো কোচিং সেন্টারে। আসার পরে আমাকে বলতো যে এটা আমার ইমেলগুলো মনেও নেই, এত বছর আগেকার কথা।
কিন্তু আমরা সামনাসামনি কোনো কথা বলতাম না, সামনাসামনি দেখা হলে দূর থেকে দেখতো, দ্যাটস ইট। 2.5 মাস পরে তখন বলে কি না তোমার ফোন নাম্বার দাও, এবার তোমাকে আজকে একটা কল করি। না আমার ফুপুরা আছে, কি ভাববে না ভাববে, আমাকে মেরেই ফেলবে। তো বলে কি যা কিচ্ছু হবে না, দাও। তো ল্যান্ডলাইন নাম্বার দিলাম, মাঝে মাঝে ফোন দিত, কথা হতো ল্যান্ডলাইনে। আর তখন আবার ল্যান্ডলাইনে ওই যে একই নাম্বার অনেক রুমে থাকতো, আমার আব্বা আমার যে কেউ রিসিভ করতে পারতো, যে কেউ রিসিভ, এই পাশ থেকে এই পাশে কথা শোনা যেত, এই পাশ থেকে এখানে কথা শোনা যেত, এরকম। তো মাঝে মাঝে আমার ফুপু ফোন ধরতো, ছোট ফুপু ছিল আমার মতন লম্বা, বুঝতে পারতো যে কেউ ফোন দিচ্ছে, কারোর ফোন আসতেছে, এবং আসলে ডেফিনেটলি ঈদের ফুপুর ফোন আসবে কিংবা আমার ফোন আসবে। ফুপু ইয়াং ছিল, সুন্দর ছিল, উনি একটা টাইমে বুঝতে পারে এটা আমার ফোন। তখন থেকে উনি বেসিক্যালি বাগড়াটা বাঁধানো স্টার্ট করে। ওনার দোষ দিয়ে লাভ নাই, যেটা হয় ফ্যামিলির, মেয়ে কার সাথে কথা বলছে, ছন্নছাড়া হয়ে যাচ্ছে কিনা, অনেক চিন্তা ভাবনা। তো একটা টাইমের পরে সবাইকে পিয়ার সাথে কথা বলে, পিয়া কোন ছেলের সাথে কথা বলে, এটা নিয়ে খুবই বিশাল একটা ইস্যু হয়ে গেল আমাদের বাসায়। আর তখন আবার সায়েন্সে পড়তাম, ক্লাস 9-এ। সো পড়ালেখার অনেক চাপ, সবচেয়ে ভালো স্কুলে পড়ি, অনেক প্রচণ্ড চাপ পড়ালেখা, তার মধ্যে এরকম মেন্টাল একটা প্রেশার কাজ করতো। তো এমন ঝামেলা হয় স্টার্ট করলো বাসায়, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মনে করেন তিলকে তাল করা অভ্যাস একেবারে। তো তখন আমি বললাম কি ওকে, কথা বললে সমস্যা, তাহলে আমি দেখা করব। মানে আমি ছোটবেলা থেকে কিন্তু ভীষণ স্টাবর্ন। ওকে, এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা যে আসলে ওনার ক্ষেত্রে কেস তা কিন্তু না, এটা কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা হয় যে খুব বেশি চাপাচাপি করলে তারা উল্টো অনেক কিছু রাফ ডিসিশন নিয়ে ফেলে, যেটা ওই বয়সে আসলে বোঝার কথা না। তো এটা আসলে আমাদের প্যারেন্টাল জায়গাটা থেকেই বুঝে তাদেরকে ওইভাবে সফটলি ডিল করাটা উচিত। অনেক বেবি জানি আমি এরকম, যে চাপ দিয়েছে কিন্তু আলটিমেটলি সে এর চেয়ে তো অনেক টাফ ডিসিশন নিয়ে ফেলেছে। ওকে, বলেন আপনার। একেবারেই তখন যদি হয়তো আমাকে বুঝিয়ে নরম করে বলতো, তাহলে হয়তো আমি শুনতাম। ইনফ্যাক্ট আমি এখনও এরকম, একেবারে ওরকম। কেউ আমাকে মানে রাগ করে কিছু বলে আমাকে এখন পর্যন্ত কেউ কিছু করাতে পারেনি। তো তখন এত সমস্যা হচ্ছে, তখন আমার হাতে ফোন আসেনি, আমার মোবাইল তখন পর্যন্ত আসেনি হাতে। আমি তাহলে আমি দেখা করব। তখন আমি ক্লাস 9-এর অলমোস্ট শেষ দিকে চলে এসেছি, বা ফোন এসেছে, কিছু একটা হবে। আর ফোন হলেও তো তখন ফোন খুবই এক্সপেন্সিভ ছিল, 7 টাকা করে পার মিনিট ছিল। অত টাকাও তো পেতাম না অত বাসা থেকে যে এরকম করে ফোনে কথা বলতে পারবো। আবার আমার ছোটোবেলা থেকে একটা ব্যাপার ছিল, সে ফোন দিলে আমার ফোন দিয়েও ফোন দেওয়া লাগবে, বিকজ টাকা তার একা যাবে, আমার খুব এম্বারাস লাগতো। তো দেখা করতাম, ওখানে খুলনায় ফ্যান ফেয়ার একটা জায়গা ছিল, খুলনার যারা খুব ভালো করে চিনবেন, পাইনার কলেজের পাশে। দেখা করা স্টার্ট করলাম। তখন যেটা হয়, অনেকে দেখতো পিয়া কোন ছেলের সাথে বসা, এইটা নিয়ে আরও গ্যাঞ্জাম, বাসায় আরও গ্যাঞ্জাম খাওয়া শুরু করলো। একটা টাইমের পর ওই যে সবাইকে বলে বেড়ালো, আমার ফুপুই ম্যাক্সিমাম সবাইকে বলে বেড়াচ্ছিল। এইদিকে কিন্তু বাই দ্যাট টাইম আমার ওই 2টা ফ্রেন্ড গায়েব, ওরা মিশাই টিশাই দিয়ে 2টা ফ্রেন্ড গায়েব। আবার ওই যে নিবেদিতা যে ছিল, ও হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড টাইপের ছিল। সো নিবেদিতাও কেউ জিজ্ঞাসা করছে, নিবেদিতাও বলছে হ্যাঁ এটা। ওরা দেখছে ভয়, ওরা আর নাই, সামনে আর নাই এখন। বাট আমি তো একটা ইমোশনাল একটা রিলেশনশিপে চলে গিয়েছি ছেলেটার সাথে, আমি তো বেরোয় আসতে পারছি না। ওরা তো ফান হিসাবে নিয়েছিল। এখন ওই ছেলেটা ওদের সাথে কিছু করেনি, আমার সাথে করতে চাইছে, মানে প্রেম ওর সাথে আমার হলো। তো আলটিমেটলি খুবই বাসায় খুব বাজে অবস্থা, যে কেন আমি কারোর সাথে কথা বলি। তো এখান থেকে চাচা ডাকে, এখান থেকে ফুপু ডাকে, ওপাশ থেকে মানে আমার আব্বার কাজিনরা, যে আমার চাচা ফুপা, তারা ডাকে, এসব উল্টাপাল্টা কথা বলে, মানে যে দেখে সে মোটামুটি হিউমিলিয়েট করে যাচ্ছে আমাকে। অ্যান্ড তখন দেখেন, যখন আমার বয়স 14-15 দিকে পা বাড়াচ্ছি, খুবই সেন্সিটিভ একটা সময়। এখন এসে অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটাকে আমরা বলি, বয়সন্ধিকাল। হ্যাঁ, বয়সন্ধিকাল, যে খুবই সেন্সিটিভ একটা পিরিয়ড। ওই টাইমটাতে এসে একটা টাইমে এসে আমার আব্বা খুব বাজে বিহেভ করা স্টার্ট করলো। এমনিতে তো ওই ব্যাপারটা আমি দেখছিলাম যে আমার ভাইয়ের সাথে, ভাই হচ্ছে সব কিছু, ছেলে তার সব কিছু, ওই ব্যাপারটা তো একটা কাজ করতোই। বাট সে যেহেতু আমাদের যা লাগতো ওইটাতে কোনো কিছুতে কম ছিল না, খুব একটা বেশি আমরা ফিল করতে পারতাম না। বাট আমি ফিল করতে পারতাম, যে বিকজ আমার বড় বোন তো আবার কথা বলতে পারতো না, ও অত ফিল করতে পারতো না। ও তো যা পাওয়ার পেলে ও ঠিক ছিল, ও পড়াশোনা করতো। তারপর আমি যখন দেখলাম
আমাকে যখন কি বলবো, আমাকে যখন সামহাও আমার কাছে মনে হচ্ছে কি, মানে যেই ভালোবাসাটা আপনার কাছে ছিল বাচ্চাটা হওয়ার আগে, ছেলে বাচ্চাটা হওয়ার আগে, সেটা আপনার কাছ থেকে সুইচ হয়ে ওই বাচ্চাটার কাছে চলে গেছে। এটা আপনার ফিল হচ্ছিল? হ্যাঁ, ওইটা আমার ফিল হচ্ছিল। এবং তার সাথে সাথে আমি অনেক এই ব্যাপারটা যখন যোগ হলো, যে ছেলেটাকে আমি পছন্দ করতাম, ওইটা দ্বিগুণ তিনগুণ হয়ে গেল। যে একে তো মেয়ে ছেলে হয়ে গিয়েছে, তারপরে মেয়ে তুমি কারোর সাথে প্রেম করতেছো, মান সম্মান সব ডুবাই দিচ্ছ। এই কারণে এসে তখন আমার উপরে খুব যথেষ্ট বাজে বিহেভ করা স্টার্ট করলো, আমার বাবাই করা স্টার্ট করলো। যেটা বলছিলাম যে অন্যরা করলে আমার হয়তো গায়ে লাগতো না, আব্বা আম্মা করলে খুব গায়ে লাগতো। আম্মু বলতো, আম্মু আমাকে বুঝাতো, সে আমাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করতো, সে রাগও করতো, বাট বুঝাতো, সে আমাকে বুঝাতো। হয়তো বা সেই কারণেই আমি কখনো খুব খারাপ কোনো ডিসিশন নেইনি। একটা সময় এসে আমার আব্বা একবার আমাকে মারলো, 2টা থাপ্পড় মারলো। আমাকে কখনো মারেনি আমার আব্বা। ইনফ্যাক্ট আমাকে আমার আব্বা আম্মা খুব, আম্মাকে একটা চট্টর মেরেছে লাইফে, আব্বা একটা টাইম আম্মাটা ওকে করা যায়, আম্মাও খুব একটা, হ্যাঁ আম্মাও খুব একটা মারেনি। মানে হয় না, আমি খুব একটা মারই খাইনি ইয়েতে। আমার আব্বা আম্মা খুব, সেটা তো আরো বিপজ্জনক, যে মারে না সে যদি গায়ে হাত তুলে, এটা আরো ভয়ঙ্কর হয়ে যায়। মানে আমি না, আমার যখন আব্বা একদিন মারলো আমাকে, বিকজ আমি ওই ছেলেটার সাথে দেখা করে আসছিলাম। এটা আব্বাকে এসে কে যেন বলে দিছে যে আপনার মেয়ে তো ওই ছেলেটার সাথে দেখা করতে গেছে। আমি বাসায় ঢোকার সাথে 2টা থাপ্পড় মারলো। মানে আমি হতভম্ব যে এত বড় মেয়েকে তারপরে আব্বা আম্মা আমার গায়ে হাত তুলছে, মানে চিন্তাই করা যায় না। তো যাই হোক, ওখান থেকে আসার পরে এবং মিসবিহেভ, মানে আমার আব্বা প্রচুর স্ল্যাং ইউজ করতো। এখন মানে আমাদের ফ্যামিলিতে হয় না, ইয়ার্কি মেরেও স্ল্যাং ইউজ করে, বুঝছেন, এরকম টাইপের একটা ফ্যামিলি। আর এত বাজে বাজে স্ল্যাং ইউজ করতো, আমি না নিতে পারতাম না। এটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মা নিতে পারে না গালাগালি, সে সহ্য করতে পারে না, আমিও পারি না। ইনফ্যাক্ট যত না আমার উপর থেকে প্রেশার আসছিল, তত আমার জিদ বেড়ে যাচ্ছিল। একটার পর একটা আমার স্টেপে জিদ বাড়তেছে, যে না এটা করতেছে এটা করবো, এটা করতেছে এটা করবো। একটা টাইম এসে আমার এসএসসি পরীক্ষা। এতদিন কিন্তু আমাদের রিলেশন আছে, এবং ছেলেটা সুন্দর ছিল যেহেতু, ওকে অনেক মেয়েরা নক করতো। ওকে অনেক মেয়েরা নক করতো, ও মনে হয় ইয়ার্কি ফাজলাম কিছু একটা করতো। তো তখন ইনফ্যাক্ট আমি গার্লফ্রেন্ড হিসেবে খুব বেশি পজিটিভ ছিলাম, খুবই পজিটিভ ছিলাম, যে না আপনি করে বলতাম, আপনি এর সাথে কথা বলবেন না। ও ক্লাস 10-এ পড়তো, আপনি 9-এ পড়তেন, 1 বছরের। হ্যাঁ, বাচ্চা ছাড়া আর কি হতে পারে। আপনি তার মধ্যে আবার আপনি এখন বড় হয়ে গেছে, এখন পজিটিভ হওয়ার বয়সও কিন্তু এটা একেবারে ফার্স্ট লাভ বা লাভ বলি বা যাই বলি না কেন। এবং প্রকৃতির মধ্যে এই জিনিসটা আছে, আপনি দেখবেন যে কোনো জিনিসকে যখন মানুষ লাভ করে, মানে আমার অবজারভেশন, ওইটাকে মানে একদম আঁকড়ে ধরে নিজের কাছে রাখতে চায়। ভালোবাসার কিন্তু এই একটা জিনিস হয় একদম, যখন প্রথম দিকে আমাদের এই জিনিসগুলো আসে, মানে ওই দুনিয়াতে সবকিছু মাথার 99% ব্লক করে ফেলে। একেবারে আমার তখন মনে হতো যে পৃথিবীতে বাবা মার রিলেশনশিপই এত বড়, লাভ এত ছোট কেন? মানে আমরা যখন আমাদের বোঝানো হতো বাবা মা এসব, বাবা মা ছাড়া কিছু না। তাই আমার সাথে যদি ছেলেটার সম্পর্ক না থাকে, তাহলে কি আমার সাথে আর কখনো কথা হবে না? মানে আমি চিন্তা করতাম যে কেন হবে না, আমি ছাড়া বাঁচতে পারবো তাকে ছাড়া, এরকমভাবে অনেক কিছু চিন্তা করতাম। তো ওই টাইমে এসে ক্লাস 10-এ যখন আমি আসি, তখন 10-এ আসার পর এখন ছেলেটার সাথেও আমার অনেক ফাইট হতো, সেটাও অনেক যথেষ্ট পজিটিভ ছিল, তার থেকে আমি অনেক পজিটিভ ছিলাম। এর সাথে কথা বলতে পারবেন না, এখানে যেতে পারবেন না, এটা যে করতে পারবেন না, অনেক কিছু করতাম। একটা টাইম এসে ছেলেটা আমাকে এসে বলতেছে যে তুমি তো কিছু করতে পারবা না। আমি বললাম কি বলি মিন, কিছু করতে পারবো না মানে আপনি কি বলতেছেন এটা? বিকজ হয় কি, আমরা যখন রিক্সায় ঘুরতাম, গায়ে হাত দিত, কোমর হাত দিত, মানে আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম। বিষয় নিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে কখনো কথা হতো না, হুইচ ইজ এ ব্যাড থিং। এটা অ্যাকচুয়ালি স্কুল থেকে শেখানো উচিত। মানে আমি মনে করা হয়, মানে একেবারে মানে কথাটা উচ্চারণ করতে গেলেই মানুষ ভাবে কি না কি একটা। তো আমরা ওইভাবে যেহেতু বড় হয়েছি, আমরাও ওরকম ভাবে ইয়ে করতাম, আমাদেরকে শেখানো হয়েছিল এইভাবে এসব নিয়ে কথাবার্তা বলা মানে সেসব মেয়েরা খারাপ। যেহেতু গার্লস স্কুলে পড়তাম, এগুলো নিয়ে কারোর সাথে কথা বলবা না। যদিও ইন্টারনেট ইউজ করতাম, ইন্টারনেটে কখনো এমন কিছু দেখিনি বা পড়িনি বা শুনিনি। সো যাই হোক, এরকম মানে আমার নলেজ ছিল না, যেহেতু কারোর সাথে কথাই হতো না, আমি জানবো কি করে। তো ছেলেটাও বুঝতো যে আমি কমফোর্টেবল না, ও বুঝতে পারতো না আমাকে কিভাবে বলবে না বলবে। গায়ে হাত দিলে এরকম করি, রিক্সায় নিয়ে বসলে আমি হুড তুলে কখনো বসতে চেতাম না, গায়ে বেশি হাত দেবে, মানে খুবই ইয়ে ছিলাম, খুব নর্মাল।
যে মেয়েটা মনে করেন নতুন একটা মেয়ে বড় হচ্ছে, তাদের জন্য আমি বলবো খুবই নর্মাল ব্যাপারগুলো। তো তখন সেটা আমাকে বলছে, তুমি তো কখনো কিছু করতে পারবো না। আপনি কি বলতেছেন, কখনো কিছু করতে পারবো না? তো বল না, তুমি তো জানো ছেলে মেয়েদের একটা রিলেশন হয়, রিলেশন হলে অনেক কিছু করে। আমি চুপ করে আছি, তখনও চুপ করে আছি, তাকায় আছে যে কি বলার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি বাজে কিছু বলবে, বিকজ আমাদেরকে তখন পর্যন্ত আমাদের ধারণা, আমাদের বলা হয়েছিল যে সেক্স মানে বাজে একটা জিনিস। সেক্স হয়তো বা কথাটা ইউজ করা হতো না, বাট এরকম করে বলা হতো। হ্যাঁ, হয়তো বা ডেফিনেটলি একটা বাচ্চা, তাদেরকে এরকম ভাবে সম্পর্ক না থাকাই বেটার, বাট তার জন্য তাদের একটা প্রপার নলেজও থাকা উচিত, যেটা আমাদের স্কুল কলেজে কিছুই একেবারেই কিছু শেখানো এখনো হয় না মনে হয়। সেটা নিয়েও আলোচনা সমালোচনার জায়গা আছে, এবং যেটা শেখানো হচ্ছে সেটা আলটিমেটলি প্রপার ওয়েতে শেখানো হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় টিচাররা যেই পাতাটা থাকতেছে বা যে চ্যাপ্টারটা থাকতেছে সেটাকে বাসায় গিয়ে এটা পড়ে নিও। ইনফ্যাক্ট আমরা যখন বায়োলজি পড়েছি ক্লাস 9-10-এ থাকতে, আমাদেরকেও পড়া হয়নি ওই চ্যাপ্টারটা সবসময় বাদ দিয়ে যেত, এটা বাসায় পড়ে নিও, এটা বাসায় পড়ে নিও তোমরা, আর এটা পড়ানো লাগবে না, এটা আসবে না, মানে এরকম অনেক কিছু। আমি আপনাকে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, যেহেতু আজকে এই অনুষ্ঠানটা অনেকেই দেখবে। সেটা হলো যে এই 9 ইয়ার্সে আমি লাইফ হিস্ট্রি বেস যত প্রোগ্রাম করেছি, এখানে আমি খুব সাহসের সঙ্গে এই বিষয়গুলোকে মানে উপস্থাপন করেছি। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আপনি মাঝখানে কিছু একটা বিষয় আমাকে বলতেছিলেন অনুষ্ঠান শুরু করার আগে, যে গল্প অন্য ছবি দেওয়া হয় মডেলদের, ইউটিউবে থামলাইন, এগুলো আসলে বেশি ওই সময়টাতে আমি ইউটিউবে কোনো প্রোগ্রাম দিতাম না, এবিসিতে আমি কাজ করতাম, এবং ওরা থেকে কপি করে নিয়ে মানুষের বেশি ভিউ পাওয়ার জন্য কোনো মডেলের ছবি দিয়ে অশ্লীল কথাবার্তা সামনের দিকে লাগিয়ে দিত, এবং বেশিরভাগ মানুষের পারসেপশন তৈরি হতো না জানি কি আছে ভিতরে। তো কেউ যদি পুরো গল্পটা শোনে, আই থিঙ্ক ইউ আর এ ভেরি গুড লিসনার অফ মি, সো তার একটা পুরোপুরি আইডিয়া হয়ে যাবে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি। ভিতরে পুরো আপনার আসল কন্টেন্টই থাকে, কিন্তু উপরের দিকে উল্টাপাল্টা ছবি ইউজ করে। তো আমি কথাটা এই কারণে বলছি যে এই জাতীয় কন্টেন্ট আমি নিয়ে এসেছি, এবং আমি সেখানে ম্যাক্সিমাম সময় যেটা দেখেছি সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার নলেজ। এবং আমাদের সমাজের অধিকাংশ ছেলেমেয়েরাই বড় হয় এই জায়গাটাতে, যে তারা মনে করে এটা একটা মহাপাপের জায়গা, এটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে আলোচনা করাটা ভয়ানক রকমের অন্যায়, ইভেন বিয়ে শাদী নিয়েও কথা বলা উচিত না ছোটবেলাতে, এরকম মানে এটা তোমার চ্যাপ্টারই না। অথচ আপনি যদি ধর্মীয়ভাবেও যান, মানে আমাদের ধর্মেও কিন্তু এই জিনিসটা আছে যে প্রপার নলেজ তাদেরকে দাও। মানে আমি যতদূর জানি, আমার অনেক খালাতো ভাইটা এরা ফিকাশাস্ত্র পড়তো, মাদ্রাসায় পড়াশোনা করেছে, ওখানে দেখছি যে আমাদের জেনারেল লাইনে যেসব পড়ানো হয় তার চাইতে ওখানে বিস্তরভাবে ওখানে আলোচনা করা হয়েছে। এবং জানেন আমাদের সোশ্যাল কালচারের জায়গাটাতে এটা, এবং এটা হয় কি, যদি একটা রুদ্ধ জ্ঞান হয়, মানুষের কিউরিওসিটি কিন্তু অনেক বেশি গ্রো করে ওই জায়গাটায়। যেমন অন্য কোনো বাচ্চাকে যদি নিষেধ করা হয়, না খবরদার ওই বইটা কিন্তু পড়বা না, ও পুরা দুনিয়ার বই ছেড়ে দেবে ওই বই পড়ার জন্য। হ্যাঁ, তো আমাদের হয় কি ছোটবেলাতে ওই জিনিসগুলো আমরা ভুলভাবে নার্সার করি। ইদানিং দেখবেন একটা খুব রিসেন্টলি মানে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এবং খুব সুন্দর একটা জিনিস সারা দুনিয়াতে আসছে, গুড টাচ ব্যাড টাচ। কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। কত কেস যে আমি উপস্থাপন করেছি রেডিওতে, যে কিভাবে একটা পরিবারের মধ্যে একটা বাচ্চা সেক্সুয়ালি অ্যাবিউজ হয়, মানে চিন্তার বাইরে ছিল। এখন তো সোশ্যাল মিডিয়া লাস্ট 5 or 6 ইয়ার্স যাবৎ খুব বেশি ভাইব করেছে, এগুলো আমি অনেক আগেই এনেছি। এবং যখন আমি শুনতাম, আমার নিজের কাছে অবিশ্বাস মনে হতো যে কী বলে, মানে পাগল ছাগল হয়ে গেছে কিনা। পরে গিয়ে যখন আমি রিপোর্টগুলো দেখলাম, বিভিন্ন এনজিও রিপোর্ট, দ্যাট ওয়াজ কোয়াইট আনথিঙ্কেবল। আবার দেখেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম হয় কিন্তু ফ্যামিলি থেকেই হয়, সো আমাদের মনে হয় কি প্রপার এডুকেশনটা থাকা দরকার। আপনি যে ঘটনাটা এখানে বলতে যাচ্ছেন, আপনার যদি প্রপার এডুকেশনটা থাকতো তাহলে আপনি হয়তো অন্যভাবে জিনিসটাকে ডিল করতে পারতেন। একেবারেই রাইট। সো আমরা শুনি একেবারেই, কারণ আমাকে যখন ছেলেটা বললো তুমি কিছু করতে পারবে না, আই ফেল্ট ভেরি ইনসাল্টেড। মানে কি বলে আমি কিছু করতে পারবো না, মানে আমি বললাম আমার কি কোনো সমস্যা আছে কিনা এই টাইপের, বিকজ কিছু জানি না তো এখন কি ছেলেটা কি বলতেছে, কীভাবে মোটিভেট করার চেষ্টা করছে, আমি পারবো না, মানে আমি একটা রিলেশনশিপ রাখার মতো কেপেবল না, আমি এটা ভাবতাম, এরকম করে ভাবতাম। বেসিক্যালি আমাকে যেভাবে বলতো যে তুমি এত লম্বা, এত শুকনা, বেশি শুকনা, ইনফ্যাক্ট ওর কাজিন ওকে বলেছিল, আমাকে বলছিল কি যে ওর কোনো ফ্রেন্ডের বাসায় যাবে। আমি তখন পর্যন্ত এইটুকু বুঝতাম যে তখন অনেক বাজে মানুষ রেকর্ডিং করে ভিডিও করে ছাড়া হতো ওই টাইমটাতে, আমাদের সময়টাতে দেখবেন, এখন আছে কিনা আমি ওরকম জানি না, অনেক সুইসাইডাল কেসও দেখবেন ওই টাইমে হয়েছে, ওই সময়টাতে অনেক বেশি হতো, এবং এটাকে সুযোগ নেওয়া যেত বিকজ ওই সময়টাতে ল ছিল না। এখন এটা আমি জানি না এতটা হয় কিনা, বাট এখন মানুষ কিন্তু সচেতন, অনেক সচেতন, সাইবার ক্রাইম ল আছে এবং এটা ভয়ঙ্কর রকমের অপরাধ একেবারেই। তো তখন আমি শুধু এটা করতাম যে না কারোর বাসায় যাওয়া যাবে না, এইটুকু, থ্যাঙ্কস গড এইটুকু জিনিস আমার মাথায় তখন কাজ করেছিল। দেখেন কীরকম একটা মেন্টাল প্রেশার, একে আব্বা আম্মার, বাবার এবং আমার পুরো ফ্যামিলির উল্টাপাল্টা কথা, সেকেন্ডলি হচ্ছে বয়ফ্রেন্ডের কাছ থেকে এরকম একটা মেন্টাল প্রেশার,
থার্ডলি নিজের উপর একটা প্রেশার যে আমি মনে হয় আসলেই কেপেবল না। আমার মনে হয় তখন সমাজ পরীক্ষা ছিল, সামাজিক বিজ্ঞান, ইয়াস, তার পরের দিন। যাই হোক, এসএসসি পরীক্ষা এইভাবে গেল, এসএসসি পরীক্ষা এইভাবে হয়েছে। হওয়ার পরে যখন বাই দ্য টাইম রেজাল্ট দেবে এসএসসি পরীক্ষার, তখন আমি দেখলাম যে আমি আচ্ছা বাই দ্য ওয়ে আমি বলিনি, আমি মোটামুটি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, এবং আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে সবসময় থাকতাম, টিচাররা আমাকে খুব পছন্দ করতো। তার আগে আরেকটু আমি মনে একটু ছেড়ে আসছি, একটু বলে যে আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, বলতাম না যে ছেলেটাকে সবাই পছন্দ করতো, 10-এর মেয়েরা, মানে ওরা, আমি 9-এ পড়ি, 10-এর মেয়েরা, তার মানে ওই ছেলেটারই ক্লাসমেট যারা, মানে ওরা জেলা স্কুলে পড়তো, আমরা করোনেশনে পড়তাম, বাট কোচিংয়ে আসলে তো সবার সাথে দেখা হতো, ওরা জানতো ছেলেটার সাথে আমার হয়তো বা কথা হচ্ছে এটা। তো আমি যখন আমার ক্লাসে যেতাম, 10-এর ক্লাসের মেয়েদের সামনে দিয়ে যাওয়া লাগতো, খুব মানে উল্টাপাল্টা কথা বলতো, থাকে না, ও ফ্যাশন, বেশি ফ্যাশন দেখায়, চুলের ফ্যাশন, আমাকে বলতো। হ্যাঁ, মানে আর তখন বয়সও কম ছিল, তো উল্টাপাল্টা কথা বারবার প্রতিদিন বলতো, প্রতিদিন আমি খেপে যেতাম। বাট আমাদের একটা ব্যাপার ছিল যে 1 বছর বড় হলে আপু করে বলা লাগবে, স্কুলে একটা ম্যান্ডেটরি রুল ছিল। তো ওরকম করেই হতো। একদিন পুরো তার ছিঁড়ে গেল, সামনে দিয়ে যাচ্ছে এরকম বললো, দিলাম মার, একেবারে 10-এর মেয়েদেরকে মার দিলাম। 9-এ পড়ে 10-এর মেয়েদেরকে, হ্যাঁ 9-এর পরে 10-এর মেয়েদেরকে মার দিলাম। মার দেওয়ার পরে আমাদেরকে প্রিন্সিপাল ডাকছে, প্রিন্সিপাল ফারহানা নাজ রুমে ডাকছে, ভয়ে চুপ করে আছি। আম্মাকে ডাকাইছে, ফ্যামিলিকে ডাকাইছে, যে আমি দেখেছি ছেলেদের স্কুলে মারামারি করতে পারবেন, মেয়েদের স্কুলে এরকম মারামারি করে আমার আইডিয়াও ছিল না। উনি এভাবে বলছিল। মেয়েদের মারামারি কিন্তু আরো ভয়ানক হয়, ইন্টারনেটে যেগুলো দেখেছি, ও মাই গড, চুলছুড়াছুড়ি, তাই না, একেবারে খুব বাজেভাবে হয়, খুবই ভয়ঙ্কর। তখন ওই মারামারিটা হয়েছিলই কিন্তু এই ছেলেটাকে নিয়ে কাইন্ড অফ, মানে ওই বিকজ ওরা মনে পছন্দ করতো বা কথা বলতো, তখন আমি ছিলাম, এই কারণে এরকমই কিছু একটা হবে। তো এসে দেখলাম যে আমি যখন রেজাল্ট দেখতে আসতে গেলাম, আমি অনেক কিছু মনে রাখতে পারি না, বাট স্পষ্ট মনে আছে রেজাল্ট দেখলাম আমার রেজাল্ট F। আমি জাস্ট ওখানে জায়গার উপর সেন্সলেস হয়ে গেলাম। আই থিঙ্ক দ্যাটস দ্য ফার্স্ট টাইম আমি সেন্সলেস হয়েছি। ওকে। তো ওখানে আমি বললাম কি ব্যাপার, দেখলাম কি কেমিস্ট্রিতে F। আমার তো পুরা, আমার থেকে মানে আমি জানি না যে এখন হয়তো বা শুনতে খুব নর্মাল লাগে, বলতেও নর্মাল লাগে, একটা সাবজেক্টে ফেল হয়েছে তো কি হয়েছে, বাট ওটা একটা মেয়ের জন্য কত ইম্পর্টেন্ট। আর যে টাইমে সবাই বলছে এই তুমি এরকম এই ছেলেকে পছন্দ করতে, এই কারণে মানে কোনো দিক থেকে সাপোর্ট নাই, বাসা থেকে পুরা ব্লেম আমার উপর। এরকম একটা দেওয়ার পরে তারপরে আমি যখন আম্মা আমাকে তখন বুঝালাম, আম্মা বেচারি অনেক চেষ্টা করছে। আচ্ছা, এখানে আমি না অনেক কিছু কথা ছেড়ে গেছি। হচ্ছে যখন জানা স্টার্ট হলো যে ওর ছেলেটার সাথে আমার সম্পর্ক অ্যান্ড অল, বললাম না যে আব্বা মিসবিহেভের কিছু জিনিস আমি বলি আপনাকে। আমি ঘোষ ছাড়া ভাত খেতে পারতাম না, তো তখন ওরকম ছিল যে আব্বা না এখন একেবারে না, এখন গোশি খেতে পারি না, খুব স্বাভাবিক, মেইনটেইন করি, খুব স্বাভাবিক, রাইট। এখন ছোটবেলায় মুরগির গোশ বা গরুর গোশ ছাড়া ভাত খেতে পারতাম না, যে কোনো একটা আমার লাগতোই। আমার আব্বা বাসায় গোশ আনা বন্ধ করে দিল, যে আমি এটা ছাড়া যে মানে আমাকে কিভাবে সাহায্য করবে এরকম একটা ব্যাপার ছিল। অন্যদের খুব একটা সমস্যা হতো না। আমার বোন যেহেতু যৌথ ফ্যামিলি ছিল, আমার দাদির বাসা থেকে খেয়ে আসতো, সে আর তার ছেলে খেয়ে আসতো হোটেল থেকে, সমস্যা হতো না। বাট আমি তখন এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টাইম ছিল। আমার আম্মার এখন একটা হিয়ারিং এইড মানে হিচাক স্কুল আছে, যেটা আপনার অটিস্টিক এবং প্রতিবন্ধীদের জন্য। বাট তখন আম্মা আর একটা স্কুলে জব করতো, জবটা ছেড়েও দিয়ে নিজে স্টার্ট করার চেষ্টা করছিল। সো ওনারও ওরকম টাকা ছিল না যে আমাকে ওইভাবে প্রতিদিন ওরকমভাবে আমাকে মানুষ করবে বা ইয়ে করবে। শুধু নট অনলি দ্যাট, আমার টিউশন ফিস দেয়নি, আমার পরীক্ষার টেস্ট ফি এর পর এসএসসি মানে যে বাবা আপনাকে কম্পিউটার কিনে দিচ্ছে, সে বাবা এই রকম লেভেলে আপনার জন্য টাফ হয়ে গিয়েছে একেবারেই। দেখেন কম্পিউটার যখন কিনে দিয়েছে তখন 1 লাখ কত টাকা দিয়ে কিনে দিয়েছে ওই টাইমটাতে। সো 2001 সালের দিকের ঘটনা। সে এসে গোশ কিনে দেবেন, এটা ভাবা যায়? বুঝছেন যে আম্মা শুধু ডিম দিয়ে নিয়ে আসতো,
আমার আমি যখন মানে আমি না এই জিনিসটা নিতে পারি না, আমি চিন্তা করলে আমার মাথা ঘুরে উঠেছে এরকমভাবে কিভাবে সম্ভব যে অন্য কিছু নিতে হলো। আমি যখন প্রথম এসএসসি পরীক্ষা দিতে যাই, আমার উদয়ন স্কুলে আমার সিট পড়েছিল, আমার মনে আছে। তখন আম্মা স্কুল ছিল, সো আম্মা দেখা যেত কি আম্মা স্কুল থেকে বের হতে পারতো না।